আসসালামালাইকুম। আরে আঙ্কেল, কেমন আছো? ওই তার আব্বুকে একটু দাও তো, আব্বুকে দাও। আব্বুকে আজকে মে দিবসে কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, আব্বুকে শ্রমিকদের অধিকার নিয়ে দিচ্ছি কথা বলবো দিচ্ছি। একজন স্যারের সাথে। আব্বুর কাছে। আব্বুকে হ্যাঁ হ্যাঁ, জয়েন করে দিচ্ছি দাও। দিচ্ছি দিচ্ছি, জয়েন করে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আজকে কি মিটিং এ হ্যাঁ, গেছিলেন? ইনশাল্লাহ। পল্টনে গেছিলেন? পল্টনে প্রাইম মিনিস্টারের মিটিং এ গেছিলেন? প্রাইম মিনিস্টারের মিটিং এ গেছিলেন? সকালবেলায় কিছুক্ষণ আচ্ছা, আমি ছিলাম, শুরু করি। পরে চলে দর্শকবৃন্দ, আসছি। আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে আজকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো লড়াই করতে হচ্ছে, মিটিং করতে হয়, সংগ্রাম করতে হয়। আজকেও বাংলাদেশে শ্রমিক দিবসকে সামনে রেখে আপনার শতাধিক সংগঠন বিল সহ তারা মিছিল করেছে, মিটিং করেছে তাদের অধিকারের জন্য। আজকে 150 বছর পরেও কেন শ্রমিককে রাস্তায় নামতে হয়, অধিকারের জন্য মিটিং করতে হয় এবং তাদের আদালতে দ্বারে দ্বারে ঘুরতে হয়? সেক্ষেত্রে আজকে শ্রমিকরা বলছেন, তারেক সাহেব বলছেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। শ্রমিকরা কাজ কাজ করেন, শ্রম দেন। এবং আপনি সাম্প্রতিক সময় দেখছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রায় আমাদের অনেকগুলো শ্রমিক লাশ হয়ে ফিরে আসছে, আজিজুর রহমান স্যার। সেক্ষেত্রে শ্রমিকের লাশ হয়ে বিদেশে যায়, লাশ হয়ে ফিরে আসে। তারপরে আপনার দেশে তারা আদালতে বারান্দায় ঘুরে মাসের পর মাস। তা আজকে এই বিষয়ে কথা বলবার জন্য অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার যুক্ত হয়েছেন এবং বিশ্ব শিক্ষাবিদ, ঢাকা দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক জাতীয় ব্যবসায়ী দলের নেতা এবং শ্রমিক বান্ধব নেতা জনাব তৈবুল্লাহ পাইন যুক্ত হয়েছেন। আমি জনাব তৈবুল্লাহ পাইন আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম দুজনকে। ওয়ালাইকুম আসসালাম। আমি আজিজুর রহমান স্যার আপনার কাছে আসছি যে আজকে আমাদের শ্রমিকরা সাম্প্রতিক সময় দেখেছেন এয়ারপোর্টে লাঞ্ছিত হচ্ছে স্যার। যারা রেমিটেন্স পাঠায় তারা এয়ারপোর্টে লাঞ্ছিত হচ্ছে এবং তারা যারা লাঞ্ছিত করছেন তারা খুব আনন্দ বোধ করছেন যে শ্রমিকদের ঘামের টাকা দিয়ে বাংলাদেশের রেমিটেন্সের চাকা তারা শক্তিশালী রাখে, অর্থনীতির চাকা। তাদের প্রতি এই বিমাতা সুলভ এই ধরনের দৃষ্টিভঙ্গি এলিট ক্লাসের প্রশাসন কেন দেখায়? তাদেরকে বাংলাদেশে আপনার বিশেষ করে বিমানবন্দরে এভাবে হেনস্থা করে এবং আদালতের বারান্দায় তারা মাসের পর মাস ঘুরে। আজিজুর রহমান স্যার, এর ভেতরে সমাজের বিশেষ করে এলিটিয়াদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যারা এলিট, যারা ব্রোক্র্যাট, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বদল হচ্ছে না কেন স্যার? রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আহ, পরিবর্তনটা হচ্ছে না কেন? কারণটা কি? ধন্যবাদ আহ, সাচি ভাই। ধন্যবাদ। আমাদের আপনি যেটা বলছেন এটা খুব রিয়েলিটি যে হ্যাঁ যখন একটা দেশে আইনের শাসন না থাকে এবং বলা হয় যে আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমি আইন ভাঙলে কোনো শাস্তি হবে না, তখন আমি আইন ভাঙতে কিন্তু উদ্যত বেশি হব। তো বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটা এরকমই। যারা বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তো এদের একটা টেন্ডেন্সি আছে যে এরাই দেশটাকে কন্ট্রোল করবে এবং এরা যদি আইন ভাঙে বা আইনের প্রতি অশ্রদ্ধা করে তাহলে তাদের কোনো শাস্তি হবে না। এবং আমরা তাদেরকে সুরক্ষা দিচ্ছি আইন দ্বারা। তো সেই সুরক্ষা দেওয়ার কারণেই কিন্তু আজকের এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। আমি যদি বলি রুলস অফ ল, আইনের শাসন বলতে সেটা সবার জন্য সমান হবে, কিন্তু বাংলাদেশে তো আইনের শাসন বলে আসলে কিছুই নাই। আমরা আইন দেখি শুধুমাত্র তাদের জন্য যারা এলিট ক্লাস আছে, যারা অলিগার্ক আছে। তো সেই শ্রেণী আহ, তারা আইনটা প্রয়োগ করে তাদের প্রতিপত্তি প্রভাব শক্তি টিকিয়ে রাখার জন্য, কারণ জানে তাদের উপরে যেন কোনো প্রভাব না আসে। এই জন্য আইনটাকে ঠিক রাখা হয়। আপনি আজকে দেখবেন যে আহ, যখন একজন আহ, উচ্চ পর্যায়ের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, তো তার ক্ষেত্রে যদি কোনো আমি গতকালকে দেখলাম সাভারে একজন সাব রেজিস্ট্রার, তো সে অনেকগুলো ক্রাইম হ্যাঁ করেছে। দেখলে একজন সাংবাদিককে সে থাপ্পড়ে মেরেছে। তো এখানে যেটা দেখা গিয়েছে যে তার আসলে সে চিন্তা করে যে আমার টাকা আছে, প্রভাব প্রতিপত্তি, আমি একটা সরকারি পদে বসে আছি, আমাকে কেউ কিছু করতে পারবে না। তো এইভাবে কিন্তু এগুলো বাড়বে।
আমরা শুধু এই ঘটনা না, আমরা আগেও দেখেছি যে পুলিশের অনেকগুলো কর্মকর্তা যাদেরকে নামে অনেকগুলো অভিযোগ এসেছে পরবর্তীতে, তো তারা যেহেতু ওই ওই লেভেলের চাকরি করে, আমরা একসময় দেখেছিলাম যে সম্ভবত কুড়িগ্রামের ডিসি একজন সাংবাদিককে ওরকম গাড়িতে করে তাকে এবং কিছু ম্যাজিস্ট্রেট তাকে সাথে নিয়ে কিন্তু নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। কারণ এইগুলা উচ্চ পর্যায়ে করা হচ্ছে। আপনি কিছুক্ষণ আগেও বললেন যে একজন ইউএনও, যদিও সে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তার ঊর্ধ্বতন বস দিয়ে সে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এরকম অহরহ ঘটনা কিন্তু অফিসিয়াল ঘটে। কিন্তু এখানে আসলে বিষয়টা পাওয়ারের। আমরা বাংলাদেশে অনেক সময় শ্রেণী বিভাজনের কথা বলি, কিন্তু শ্রেণী বিভাজনের চাইতে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা যাদের হাতে আছে তারাই মোটামুটি সোসাইটি কন্ট্রোল করতেছে, এবং আইন তারা নিজেদের মতো তৈরি করে, এবং তারা মনে করে যে আমরা আইন ভাঙলে এটাই আমাদের ট্রেডিশন, আমরা আইন ভাঙবো এবং এটাতে আমাদের কোনো ক্ষতি হবে না, কিছু হবে না। এইটাই কিন্তু চলমান ধারা, সেটা হতে পারে। আর এই প্রভাবশালী ব্যক্তিগুলা সাধারণত আশ্রয় নেয় কাদের? পলিটিক্সে। আপনি দেখবেন যে সমাজে যারা বিশেষ করে এই অলিগার, এরা রাজনীতিতে যোগ দিচ্ছে, কারণ রাজনীতি যোগ দেওয়ার মাধ্যমে তারা ওই রাজনীতিটা তাদের একটা রক্ষা কবচ। সে যে অন্যায় করতেছে তার জন্য কিছু না হয়, সে প্রশাসনকে সাপোর্ট নিচ্ছে, প্রশাসনও তার সঙ্গে চলতেছে। প্রশাসন এবং রাজনীতি যখন একসাথে হয়ে যায় তখন সাধারণ জনগণের আর কোনো অধিকার বলে কিছু থাকে না, যেটা আমরা কিন্তু অবজার্ভ করতেছি আজকে থেকে না, দীর্ঘ 56 বছরের ইতিহাস এটাই বলে। আপনার শ্রমিক শ্রেণী শ্রমিক, আমি দেখেছি অনেক সময় হরতাল হচ্ছে, অনেক সময় বা পলিটিক্যাল আনরেস্ট, এই সময় শ্রমিক, আমি দেখছি গাড়িতে আগুন ধরে যাওয়ায় অনেক শ্রমিক কিন্তু তারা পুড়ে গিয়েছে, অনেক নিহত হয়েছে বিভিন্ন জায়গায়। কাদের খোঁজ কে রাখে? ওই 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 হয়তো ওইটুকু তাদের, কিন্তু কিন্তু আপনি যদি তাদেরকে সার্চ করে দেখেন, তাদের বাড়ি বাড়ি যান বা ওই 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 কেসগুলো আপনি উদ্ঘাটন করে দেখেন, আলটিমেটলি তারা কোনো সাহায্য সহযোগিতা পায়নি, এবং ওই পরিবারগুলো এখন খুবই ভালনারেবল অবস্থা আছে যদি আপনি তাদের ক্ষেত্রে দেখেন। তো আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে একটা আইনের শাসন। এই শাসনটা এমন একটা শাসন হবে যে একটা ব্যক্তি তার অভিযোগ করার সাথে সাথে সেটা সুষ্ঠু তদন্ত। আপনি থানায় যান একটা মামলা নিতে, আপনি নর্মালি মামলা থানায় নিতে পারবেন না। আমি দেখেছি যে নর্মাল একটা ছোট্ট ঘটনা বলি, যদিও এটা আলাদা একটা ইস্যু, তারপরেও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা হলো, এটা নিয়ে মামলা নিতেও কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়েছে। শুধু তাই, এটা তো গেল ইউনিভার্সিটি এলাকায়, লোকাল এরিয়াগুলোতে থানায় সাধারণত সাধারণ জনগণ কখনোই মামলা দায়ের করতে পারে না। তাদেরকে অনেক সময় বলা হয় যে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দিতে, কারণ থানায় এসে একটা ডায়েরি করারও কিন্তু স্বতন্ত্র ডায়েরি নিতে চায় না। এটা অনেকগুলো হ্যারাসমেন্টের মুখোমুখি হয়, সেখানে কিছু টাকা পয়সা তাদেরকে বিনিয়োগ করতে হয়, নাইলে কিন্তু তারা সেখানে মামলা দিতে পারে না। আবার যদি অনেক সময় মামলা হয়ও, সেই ক্ষেত্রে সেই আসামিকে পুলিশ ধরতে যায় না, পুলিশকে হয়তো টাকা পয়সা না দিলে কিন্তু সে ওই আসামিকে খোঁজ খবরও পর্যন্ত নিবে না, এই মামলাটা ওখানে গার্বেজ হিসাবে থেকে যাবে। এটা অহরহ কেস আছে আমাদের কাছে, যেটা আমরা সাক্ষী, আমরা জানি। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার প্রশ্ন হতে পারে যে এই অবস্থা কেন পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হ্যাঁ, কারা কিন্তু করছে? স্যার আপনার রাজনীতির তো সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসে। এই বিশেষ করে ঊর্ধ্বতনদের প্রতি অধস্তনের প্রতি ঊর্ধ্বতনের যে আপনার দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির তো বেশি একটা পরিবর্তন হয় না। এলিটিও যে আপনার কালচার আছে, এলিটিও কালচার, এলিটদের দৌরাত্ম্য, এলিটদের দৃষ্টিভঙ্গি, এলিটদের সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি জায়গা থেকে তো বেশি একটা ডিফারেন্ট আমরা চেঞ্জিং দেখতে পাচ্ছি না। এই চেঞ্জিং এর ভিতরের অন্তরায়টা কি? এবং আমাদের সাথে নুর ইসলাম নুরু যুক্ত আছে, ঠাকুরগাঁ জেলা বিএনপি নেতা। আচ্ছা, আমি নুর ইসলাম নুরু আমি আপনাকে সালাম জানাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, পোড়খা মানুষ, তৃণমূল পর্যায় থেকে নানান পর্যায়ে আপনি বিচারণ করেন। এই যে মানে নিচের প্রতি মানে অধতনের প্রতি ঊর্ধ্বতনদের যে দৃষ্টিভঙ্গি, মানে বিগ বসদের প্রতি মানে লেবার ক্লাসদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে না কেন? সেক্ষেত্রে কি শিক্ষার সাথে নৈতিকতা এবং মানবিক শিক্ষার জায়গাটা ঘাটতি রয়ে গেছে? নুরুল ইসলাম নুরু, আপনার অবজারভেশনটা কি সমাজের? জি, আপনি মিউট আছেন, মিউট, হ্যাঁ জি, মিউটের এখানে ক্লিক করে নেন, দেখেন ওই যে, হ্যাঁ, হ্যাঁ, মিউট আছেন, মিউটের এখানে নিচে দেখেন মিউট, মিউট ওই যে লাল লাল একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করে নিন।
জি, আপনি বলেন রুস্তম নুরু। এই যে আজকে মে জি দিবস, আপনার 13টি জি আদালতে 27,000 মামলা পেন্ডিং আছে। শ্রমিকদের মামলা 60 দিন জি নিষ্পত্তি হওয়ার কথা, সেখানে 6 মাস লেগে যায়। একে আমলাতান্ত্রিক জি জটিলতা। আমলারা কেন এই শ্রমিকদের প্রতি মানে অন্যায্য অমানবিক ব্যবহার করেন, এয়ারপোর্টে তাদেরকে হেনস্থ করা হয়, এটার আপনার অবজারভেশনে কারণগুলা কি, আপনি কি কি দেখতে পারেন আজকে মে দিবসের সামনে শ্রমিকদের প্রতি অন্যায় ব্যবহার, তাদের প্রতি অবিচার, তাদের প্রতি নিচু দৃষ্টিভঙ্গি দেখা? তাদের শ্রমের ফসল তো আমরা সবাই ভোগ করি। জি জি ধন্যবাদ আপনাকে। আমাদের এই বৈষম্যের মূল কারণ হলো দুর্নীতি। সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে। আজ দরিদ্র লোকের কাছে আইন হলো একটি মাকড়সার জালের মতো, আর দুর্নীতিবাজ ধনীদের কাছে মুক্ত আকাশের মতো। এই দুর্নীতিকে বন্ধ না করা পর্যন্ত আইনের শাসন কোথাও প্রতিষ্ঠিত হবে না। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ, দুর্নীতিমুক্ত একটি দেশ হোক, যারা ন্যায় বিচার পাক, মজলুমরা ন্যায় বিচার পাক, মানুষ বিবেকের জবাবদিহিতায় আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আমাদের ভাবনা, মনন এই দুর্নীতি মূল পাট উৎপাদন করা, মূল দুর্নীতিকে দূর করা। সাজি ভাই, সেক্ষেত্রে দুর্নীতি আপনি মুক্ত। আপনার আমাদের সমাজে বৈষম্য, যে আপনি রাজনীতি করেন, রাজনীতি যারা দীর্ঘদিনে নির্যাতিত নিপীড়িত, তাদেরকে পদ থেকে বঞ্চিত করে রাখা হয়, তাদেরকে মেধার মূল্যায়ন দেওয়া হয় না, ত্যাগের মূল্যায়ন দেওয়া হয় না। যারা ঊর্ধ্বতন পদ আঁকড়ে রাখেন তারা একই পদেই যুগের পর যুগ থাকতে চান। এই যে সব জায়গায় মানে আপার ক্লাস যারা যারা এমনি প্রতিষ্ঠিত ক্লাস, তাদের নিচুদের প্রতি এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে না কেন? তাদের মানসিকতায় জায়গায় সমস্যা কারণ থাকছেন, ইগো থাকছে। এবং সাম্প্রতিক আপনি দেখছেন আমাদের এয়ারপোর্টে একজন প্রবাস ফেরত একজন শ্রমিককে হেনস্থা করে ফেলে মাটিতে তাকে নির্যাতন করা হয়েছে। এই আমাদের সমাজের এই কালচারটা কি নতুন গণতান্ত্রিক সরকার আসছেন, তারেক সাহেব নিজে বাস্তবতা ফেস করছেন, ট্রাফিক জ্যাম নিজে ফেস করে চলতেছেন, সমাজে বৈষম্য কমে। তিনি কালকে পার্লামেন্টে বসে বলছেন যে আমি যে চেয়ারে বসছি, এখানে এই চেয়ার থেকে আগুনের উত্তাপ শুনতে পাই, দেখতে পাই, আমি আগুনের উত্তাপ পাই, কারণ এটা আরামের চেয়ার না আমার জন্য। আমি যা দেখছি যে সমাজে তিনি যে বৈষম্য দেখছেন, সমাজের যে দুরবস্থা দেখছেন, কারণ বাংলা সমাজে অর্থনীতি ভেঙে পড়েছে, নাগরিক নিরাপত্তা ভেঙে পড়েছে, সর্বত্র একটা নৈরাজ্যকর পরিস্থিতি তিনি দেখতে পাচ্ছেন। তা তিনি বিরোধী দলের কাছে সর্বাত্মক সহায়তা চাচ্ছেন এবং সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। তো এই জায়গা থেকে আমাদের যারা প্রতিষ্ঠিত, যারা প্রশাসনে আছেন, রাজনীতিতে আছেন, সমাজে আছেন, তাদের দৃষ্টিভঙ্গি মানবিক আচার আচরণটা এখন দেখানো উচিত বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নেওয়ার ক্ষেত্রে। জি, সাজি ভাই, বলুন, কিছু বলুন। এই মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ইউরোপে সফরে গিয়েছিলেন, এই আমাদের যে সিগন্যাল লাইট, আমরা সড়ক পথে যে সিগন্যাল লাইট দেখতে পাই, এটা জিয়াউর রহমান সাহেব প্রবর্তন করেছিলেন বাংলাদেশে। সে দেখলো যে এত ম্যান পাওয়ারের প্রয়োজন নেই, এত পাওয়ারের প্রয়োজন নেই, একটা সিগন্যাল লাইট, লাল বাতি জ্বললে গাড়ি থামবে, গ্রিন বাতি জ্বললে, সবুজ বাতি জ্বললে গাড়ি চলে যাবে। আমরা সর্বক্ষেত্রে এটা যদি ন্যায় নীতি, দেশপ্রেম, আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, এগুলো যদি আমি আমার নিজের প্রতি প্রতিপালন করি, নিজে মানি, তাইলেই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। সরকারের তো কেবল যে সংকট না। আমি এরপরে অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, আমি উনি নেটের প্রবলেম হচ্ছে স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি সাচি ভাই। সাচি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজিজুর শুনতে রহমান পাচ্ছি। স্যার আপনি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? আজিজুর রহমান হ্যাঁ, স্যার, আমি আছি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি এখন একটু আমাদের দেশ হ্যাঁ। পেরিয়ে
আমরা তো আমাদের আমাদের খুলনা বিভাগের সাথে স্যার পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন বিজেপি সরকার সর্বত্রই একটা মানে অগণতান্ত্রিক আচরণ করছেন ভারতবর্ষের সব জায়গায়, বিশেষ করে মুসলমানদের মাইনরিটি করার ক্ষেত্রে বিজেপি উঠে পড়ে লেগেছেন। এবং পশ্চিমবঙ্গে এসআর এর নামে 45,000 মানে বাঙালি ভোটারকে বঞ্চিত করেছেন, 30,000 15 লাখ মুসলিম। এই যে বিজেপি পশ্চিমবঙ্গটা দখল করার জন্য উঠে পড়ে লাগছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ কিন্তু একটা জবাব দিয়েছে। 93%, 93-93% ভোট সেখানে কাস্টিং হয়েছে। মমতার এই দুর্গে কোনো প্রকার মানে এই বিভাজন সৃষ্টি করতে পারছেন না। এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে যারা বাঙালি মাইনরিটি গেছেন, হিন্দু মুসলিম উভয়কে তারা বিজেপি সেখান থেকে বের করে দিতে চায়। এবারেও যদি মমতা টিকে যায়, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। তার এই মানে ভুল রাজনীতির খেসারত কি বিজেপিকে দিতে হবে পশ্চিমবঙ্গের ধন্যবাদ সাচি ভাই। এখানে আসলে অনেকগুলো বিষয় আছে, একটা না। আমি ভারতের সঙ্গে বাংলাদেশের প্রবলেমটা বা বিশেষ করে হিন্দু মুসলিম যে ইস্যুটা, এটা যদিও দীর্ঘদিনের ইস্যু, কিন্তু এই ইস্যুটা হাইলাইট হয়েছে 2001 সালের পরে, এবং বিশেষ করে যখন বিজেপি ক্ষমতায় এসেছে এবং নরেন্দ্র মোদী। এর আগে কিন্তু ভারতের এই ধরনের হিন্দু মুসলিমের কংগ্রেস যখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এইটা সমস্যা ছিল না। কিন্তু পরবর্তীতে বিজেপি এসে, কারণ বিজেপি একটা কমিউনালিস্ট শাসন কিন্তু কায়েম করেছে আর কি, সাম্প্রদায়িক একটা শাসন। এবং ভারতের যে রামরাজ করে আর এই বার্মা পর্যন্ত বিশাল একটা সাম্রাজ্য, রামের যে এই সাম্রাজ্য নিয়ে এখন চিন্তা করে। এবং তারা চিন্তা করে মুসলিম যারা এখানে তারা কনভার্টেড অথবা তারা বাইরের কেউ, তাদেরকে এখান থেকে বের করে দিতে হবে, ভারত একচ্ছত্র একটা হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবে। এইটা হলো বিজেপি মূল মন্ত্র। এবং এখানে আরএসএস আছে, আরো অনেক গ্রুপ আছে, ইসকন আছে, তাদেরও কিন্তু একটা রোল আছে। কিন্তু আলটিমেটলি আসলে আমরা গোত্রগত যদি সংস্কৃতিগত ভাবি, তাহলে আমাদের হিন্দু মুসলিম যে দীর্ঘদিনের একসঙ্গে থাকা, এই থাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। আপনি দেখেন যে যদি মোগলদের কথা বলি, 500 বছরে আপনি একটাও কিন্তু অভিযোগ দেখবেন না যে মোগলদের বিরুদ্ধে হিন্দুরা আন্দোলন করেছিল। কারণ তখন কিন্তু ভারতবর্ষ হিন্দু মেজরিটি ছিল, কিন্তু তাদের শাসক শ্রেণী ছিল কিন্তু মুসলিম, এবং সেটা 500 বছরের মতো তারা শাসন করেছে। কিন্তু এই মোগলদের বিরুদ্ধে একটা আন্দোলনও কিন্তু ভারতবর্ষের হিন্দুরা করে নাই, কারণ তারা কখনোই তাদের ইন্টারনাল যে বিশেষ করে ধর্মীয় ইস্যু বা সংস্কৃতিগত বিষয়ে হস্তক্ষেপ করে নাই। কিন্তু ভারতবর্ষের এই ট্রেডি, তাহলে কিন্তু ভারতে এই বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ একটা আলাদা বিভাজন আছে, এটা কিন্তু আমরা বুঝি নাই। এটা কিন্তু পরবর্তীতে আসামে যখন ওখানে বিশেষ করে মুসলিমদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এবং বিজেপি উত্থান, এই উত্থানের পর থেকে এই বিভাজনটা ভারতবর্ষের মধ্যে আরো ব্যাপক, কিন্তু তারা বাংলাদেশের দিকেও কিন্তু থাবা দিয়েছে। এটার একটা ইতিহাস যদি আমি বলি, 2001 সালে যখন আমেরিকা আফগানিস্তান হামলা করলো তালেবানদের কাছে, তখন কিন্তু ওই দেশটাতে ভারতের র, আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, M16, এই মানে বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থার একসঙ্গে কাজ করেছে। তখনই কিন্তু ইসরায়েলের একটা পলিসি ছিল যে ভারতের উপরে যেটা দিয়েছে, ইসরায়েল যেভাবে মিডল ইস্টটাকে ক্যাপচার করতে চায় এবং সেখানে পাপেট গভর্নমেন্ট তৈরি করে সে ইসরায়েল তার যে লক্ষ্যটা পূরণ করতে চায়, সেম একইভাবে কিন্তু তখন মোদী সরকারের মধ্যে এই নেচারটা ঢুকিয়ে দেওয়া হয়। আমরা জানি এটাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ভারতের তৎকালীন অর্থমন্ত্রী, পরবর্তীতে প্রেসিডেন্ট হয় যে প্রণব মুখার্জির এই মন্ত্রটা বেশি রিসিভ করে। এবং তখন থেকেই একটা চিন্তা যে ভারতের আশেপাশে পাপেট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবে। এবং আমরা এটা দেখেছি অলরেডি, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ সব জায়গায় কিন্তু একই সেম সিচুয়েশন তারা তৈরি করেছে, কিন্তু কোথাও সাস্টেন করাতে পারেনি। যার কারণে কিন্তু ভারতই একমাত্র বিশ্বের দেশ এই তাদের এই যে ওয়ান সাইডেড পলিসির কারণে কিন্তু তারা পুরা তার নাইবারিং কান্ট্রি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ সবগুলো দেশের সঙ্গে তো একটা খারাপ সম্পর্ক তৈরি করে ফেলেছে বিজেপি, যেটা আগের ভারতে কিন্তু এটা ছিল না। তো এটা আলটিমেটলি বিজেপির জন্য অ্যালার্মিং। এবং আপনি পশ্চিমবঙ্গের কথা বলেছেন, পশ্চিমবঙ্গের যেহেতু ভারতের কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এবং এখানকার মানুষগুলো সংস্কৃত মনা, যার কারণে তারা কিন্তু ধর্মীয় শাসন পছন্দ করে না। এবারে আপনার কি পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে আগামীতে ভারতের যা জাতীয় নির্বাচন হবে, বিরোধী দল জোট একটা শক্তিশালী অবস্থান আছে, কংগ্রেস সহ প্রায় প্যারালাল অবস্থা আছে। আগামী নির্বাচনে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি মন্দা,
ভারতে বিজেপি যে ধর্মান্ধ রাজনীতিকে পুঁজি করে ভারতের অলরেডি 6টা আপনার 7 স্টারকে একটা মণিপুরে আগুন জ্বলতেছে, মণিপুরে আগুন জ্বলছে, 7 স্টারকে কিন্তু বড় ধরনের একটা ইয়ের মধ্যে মানে বড় ধরনের একটা সংকটের মধ্যে ফেলে দিচ্ছে বিজেপির ভুল রাজনীতি। আগামী দিনে বিজেপির ভুল রাজনীতি কি ভারতের জাতীয় নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে? বিরোধী জোটকে এই পরিস্থিতিকে অনুকূলে কাজে লাগাতে পারবে? এখানে আমি আর একটা বিষয় সেটা অবশ্যই আছে। আমি পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গের মানুষ বেসিক্যালি ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না, যেটা আমরা দেখেছি দীর্ঘদিন মমতা ব্যানার্জির ক্ষমতা থাকা, এর আগে জ্যোতিষু ছিল, তাদের কিন্তু একই ধারায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মানুষ নিউট্রাল বা মোটামুটি নিউট্রাল পছন্দ করে ধর্মের ভিত্তিতে, কারণ যার কারণে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারেনি এবং বারবারই মমতা ব্যানার্জি ক্ষমতা আসতেছে। এবং বিজেপি যেটা আপনি বলছেন যে নরেন্দ্র মোদী, এখানে একটা ব্যাপার যে বিজেপি এত কমিউনালিস্ট হওয়ার পরেও বারবার ক্ষমতা আসতেছে, কারণ এখানে ব্যাপার হচ্ছে যে বিজেপির যে প্রধান নরেন্দ্র মোদীর একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীকে পছন্দ করি। তার কারণ হলো তার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, তার ফ্যামিলি লাইফ বলে কিছু নেই, পুরাটা 24% ভারতকে চিন্তা করে, যার কারণে সে তার 100% ভারতের জন্য দিয়েছে, তার দেশপ্রেমের ঘাটতি নেই এবং ভারতের উন্নয়নের চিন্তা করে, যেটা ভারতের মানুষ কিন্তু ভালোভাবে নিয়েছে। আর ভারতের যেহেতু হিন্দু মেজরিটি এবং সে কিন্তু ওই হিন্দু ধর্মের ভিত্তিতে রাজনীতিটা করে, যার কারণে হিন্দুদের যে একচ্ছত্ব একটা ভোট সেটা কিন্তু নরেন্দ্র মোদী পেয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু কংগ্রেস উঠতে পারতেছে না, কারণ পুরো ভারতের মধ্যে আমি যদি বলি 60% মানুষের মধ্যে একটা ধর্মান্ধ ভাব কিন্তু আছে এবং এই ভোটটা কিন্তু মেজরিটি স্টেট টু স্টেট একটু ভেরি করলেও মেজরিটি কিন্তু নরেন্দ্র মোদী পাচ্ছে। আর তাছাড়া তার যে বিরুদ্ধে যেহেতু করাপশনের কোনো ইস্যু নাই, যার কারণে এই ধরনের কোনো ইস্যু কিন্তু দাঁড় করাতে পারেনি কংগ্রেস। অর্থাৎ যদি কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারতো নরেন্দ্র মোদী ভারতকে একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সেই লোককে সে কিন্তু কাজ করে যাচ্ছে। আপনি দেখেছেন যে ভারতের রাজনীতিটা আগে যেমন মোটামুটি একটা জোট নিরপেক্ষ একটা নীতির মধ্যে ছিল, কিন্তু ভারত ওই অবস্থা থেকে চলে এসে সে কিন্তু একটা কট্টর অবস্থা ধারণ করেছে, তার অ্যালাইন করে ফেলেছে এবং সেই অ্যালাইন ইসরায়েল যে ধারায় চলে সেইটা রেপ্লিকেট করেছে ভারতের ক্ষেত্রে এবং সেটা অ্যাপ্লাই করতে। কিন্তু এখানে প্রবলেম যেটা হচ্ছে, আজকে আমি যদি মিডল ইস্টের যুদ্ধ দেখি, আমি ইন্ডিয়া কিন্তু একই সাথে ইসরায়েল এবং ইরানের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু বজায় রেখেছিল, কিন্তু আলটিমেটলি তার যদিও ফোকাসটা ছিল ইসরায়েলের দিকে, ইরান হয়তো সেটা বুঝতে ব্যর্থ হয়েছিল, কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে কিন্তু ইরান থেকে সে ছিটকে পড়েছে। অর্থাৎ মিডল ইস্টে তার যে রাজনীতি শিফট হয়ে গিয়েছে এবং ইসরায়েল আমেরিকা কোণঠাসা হয়ে গিয়েছে, যার কারণে এখানে কিন্তু ইন্ডিয়ার অবস্থানটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই সিচুয়েশনকে যদি আমরা চিন্তা করি বা এই ধারাটা, তাহলে এখানে একটা বড় বিষয় আছে, এই যে আপনার বিষয়টা হলো যে পশ্চিমবঙ্গ যদি মমতার নেতৃত্বে থেকে যায়, তাহলে আমাদের খুলনা যশোর এলাকা আমরা মানে বাংলাদেশের প্রতি মমতার একটা বাঙালি সুলভ দৃষ্টিভঙ্গি আছে। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতারা হুমকি ধামকি দিচ্ছে খুলনার যারা মাইনরিটি হিন্দু আছে তাদেরকে ভারতের সাথে অ্যাড হয়ে যাওয়ার জন্য এবং ভবিষ্যতে ভারতের মানচিত্রকে গ্রেট অখণ্ড ভারত করবার জন্য বিজেপি একটা মাস্টার প্ল্যান নিয়ে আসে এবং মুসলিম যেখানে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড যেখানে মুসলমানরা মাইনরিটি আছে তাদের উপর কিন্তু প্রচন্ড নির্যাতন করতেছে বিজেপি লোকজন এবং সেখানে বিজেপি চরম ভাবে তাদেরকে ব্যবসা বাণিজ্য বন্ধ করতেছে, বাড়িঘর থেকে উচ্ছেদ করতেছে। বিজেপি তো মাইনরিটি মুসলিম যেখানে আছে ভারতবর্ষের সব জায়গায় তো প্রচন্ড ভাবে ইয়ে করাচ্ছে, মানে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতেছে বিজেপি অখণ্ড ভারত করার জন্য উঠে পড়ে লাগছে কেন? এবং মুসলমানদের প্রতি মুসলমানদেরকে আরো মাইনরিটির জায়গায় ঠেলে দেওয়ার জন্য এই ধরনের ন্যাক্কা রাজনীতি কেন কন্টিনিউ করতেছে বিজেপি তো পূর্বে বাজপেয়ী রাজনীতি করছেন, বাজপেয়ী তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেননি, বাজপেয়ী সহ আগে যারা ছিলেন বিজেপির। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে বিজেপি তার যে মূল এজেন্ডা সেটা হলো ওই যে বলেছে রাম রাজ্য প্রতিষ্ঠা করা এবং সেই তার যে লক্ষ্য, এই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি আমি বলেছি যে হিন্দুদের মধ্যে একটা কমিউনালিস্ট ভিউস সেটা কিন্তু অলরেডি ইনক্রিজিং।
তো এই জিনিসটা আসার পরে হয়তো স্টেট টু স্টেট ভেরি করতেছে, কারণ আমরা দেখেছি যে বিশেষ করে ভারতের ম্যাক্সিমাম স্টেটগুলোতে বিজেপি কিন্তু ভালো করেছে। বিহারে কিন্তু অলরেডি বিজেপি পাশ করেছে, আপনি দেখেছেন কিনা। তো সেখানেও কিন্তু ওখান থেকে মুসলিম বিতাড়ন শুরু হয়েছে। এবং উত্তর পশ্চিম অংশে ভারতের এই অংশটা পুরাটাই কিন্তু বিজেপির ঘাঁটি, কারণ এই এলাকাতে কিন্তু বিজেপি ভালো করতেছে। হয়তো পশ্চিমবঙ্গে নেই, আসামে কিন্তু আবার ভালো করতেছে, ত্রিপুরায় ভালো করতেছে, সেভেন সিস্টারেও কিন্তু এটা পার্শিয়ালি বিজেপি ভালো করতেছে, কারণ যে জায়গাগুলোতে কট্টরপন্থী মনোভাব আছে সেই জায়গাগুলোতে কিন্তু বিজেপি ভালো করতেছে। এবং এখানে হ্যাঁ, আপনি যখন ফিউচার কথা বলেন, তো ফিউচারের অ্যাসপেক্টে যে ওয়ার্ল্ড পাওয়ার কনফ্লিক্ট, যেটা এখন বর্তমানে পাওয়ার কিন্তু শিফটিং স্টেজে আছে। যেমন ইউএসএ ডিক্লাইনিং পজিশনে আছে, চায়না রাইজিং পজিশনে আছে। তো চায়না যদি রাইজিং পজিশনে থাকে এবং ওয়ার্ল্ডের মানে স্টিয়ারিংটা চায়না নিয়ে নেয়, সেক্ষেত্রে ভারত বিপদে পড়ে যাবে। কারণ হচ্ছে চায়নার রাইভাল হলো ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার পলিসি ওইভাবে শিফট করেছে। এবং আপনি দেখেছেন যে ইতোমধ্যে অলরেডি ইন্ডিয়া কিন্তু রাশিয়ার সঙ্গে একটা এমওইউ করেছে যে রাশিয়া এবং ইন্ডিয়া একে অপরের মাটি ব্যবহার করতে পারবে ঘাটে, এবং 3000 পর্যন্ত সৈন্য এবং সাথে সাথে বিমান বা আদার্স তারা হার্ডওয়্যার কিন্তু এখানে স্টোর করতে পারবে। তো এই যে মোটামুটি এই সিচুয়েশনটা কিন্তু অলরেডি ইন্ডিয়ার একটা নতজানু পলিসি কিন্তু প্রমাণ দেয়, এবং মিডল ইস্ট থেকে কিন্তু অলরেডি কিক আউট হওয়ার একটা পসিবিলিটি দেখা দিয়েছে আর কি। আরব আমিরাত এখন একটা মাত্র হাব আছে ইন্ডিয়ার, কিন্তু সেটাও কিন্তু ভালনারেবল সিচুয়েশন আছে, কারণ এখানে যদি যুদ্ধটা সেকেন্ড স্টেপে যায় তাহলে কিন্তু আরব আমিরাত মারাত্মকভাবে মার খেয়ে যাবে। এবং ইরানের পিছনে কিন্তু লিড দিচ্ছে রাশিয়া এবং চীনের মতো দেশগুলা। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সে আপনি দেখেন যে কিছুদিন আগে বিশেষ করে খালিস্তানপন্থী যে গ্রুপটা আছে যারা পাঞ্জাবকে স্বাধীন করতে চায়, কানাডাতে কিন্তু ইন্ডিয়ার র একজন খালিস্তান লিডারকে হত্যা করেছে, এবং সেটা কানাডার গোয়েন্দা সংস্থা কিন্তু ধরতে পেরেছে। অ্যাট এ টাইম আমেরিকাতেও কিন্তু খালিস্তানপন্থীদের উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল, আমেরিকান ইন্টেলিজেন্স কিন্তু সেটা ধরে ফেলেছে। ব্রিটেনেও একই সিচুয়েশন। তো ওয়ার্ল্ড পলিটিক্সে ইন্ডিয়াকে কিন্তু অলরেডি কোণঠাসা হয়ে গিয়েছে। এখন ইন্ডিয়ার কিন্তু সেটা পারফর্ম করতে গেলে তার জনগণের মধ্য থেকে এ করে, বিশেষ করে বিজেপিকে, কিন্তু এই সিচুয়েশনে বিজেপির ফিউচারটা আসলে নেগেটিভে বলতে হবে। কিন্তু একটা জায়গায় তার একটা স্ট্রেংথ, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা ভারতের পরে হরমুজ প্রণালীকে ঘিরে ট্রাম্প বলছেন আমি ইউক্রেন এবং ইরানের সাথে যে যুদ্ধটা আমি এট এ টাইম শেষ করে দিব। এখন সেক্ষেত্রে ট্রাম্প কি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন? এবং আমেরিকা ট্রাম্পের পরে কি আমেরিকা এবং আন্তর্জাতিক বিশ্বের প্রচন্ড চাপের সম্মুখীন হয়েছেন যে ট্রাম্প এখন দ্রুত যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে ক্লোজ করে নিতে চাচ্ছেন, তিনি আমেরিকা ইরান এবং ইউক্রেনের যুদ্ধ এট এ টাইম শেষ করতে চাচ্ছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর 2-4 মিনিট বলুন। ধন্যবাদ শাসি ভাই। এখানে একটা বিষয় বলে রাখে, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বেশি প্রভাবক হলো ট্রাম্পের জামাতা কুশনার। এই কুশনার হলো একজন ইসরায়েল লবিস্ট, এবং ইসরায়েলের মিডল ইস্ট চিন্তাটা ট্রাম্পের মধ্যে ইসরায়েল কেন্দ্রিক। কিন্তু যে প্রবলেমটা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ করতে, যে এর আগে যখন ট্রাম্প ভেনিজুয়েলা আক্রমণ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যেতে পেরেছিল, এবং সেটা খুব ইজি ওয়েতে সে পেরেছিল, এবং একই চিন্তা করেছিল যে ইসরায়েলের লবি ট্রাম্পকে বুঝিয়েছিল যে ইরানের যে পাওয়ার, সে পাওয়ারটা আসলে ভেনিজুয়েলার মতোই, অর্থাৎ একটা আক্রমণে ইরানকে পরাস্ত করতে পারবে। কিন্তু আলটিমেটলি ইরান যে দীর্ঘদিন ধরে তার একটা পাওয়ার সে ইনক্রিজ করেছে এবং একটা লেভেলে পৌঁছে গিয়েছিল, এই সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের একটা ভুল ধারণা ছিল। যাই হোক, আলটিমেটলি যখন যুদ্ধটা শুরু হয়ে যায়, এবং শুরুর ক্ষেত্রে আমেরিকার মিডল ইস্টে তার 13টা সামরিক ঘাঁটি পুরাটা ডিস্ট্রয় করে ফেলেছে, এবং শুধু তাই না, তার যে কাটিং এর যেগুলো হার্ডওয়্যার ছিল, এই হার্ডওয়্যারগুলো কিন্তু পুরো ডিস্ট্রয় হয়েছে, এবং তার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত, জেট পোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মার্কিন অনেকগুলো ফুয়েল ট্যাঙ্কার, যেগুলো তার সংখ্যা মাত্র 17টা আছে, সেখান থেকে 6-7টার মতো ইরান ডিস্ট্রয় করেছে। তো এইভাবে ইরানের হাতে মার খাওয়ার পরে আমেরিকা আসলে নতুন করে আবার যুদ্ধ করার এই ক্যাপাসিটি কিন্তু তার এক কথায় বলবো নাই। শুধু তাই না, তার জোটের সবচেয়ে বড় যে তার স্ট্রেংথ ছিল ন্যাটোর কোনো দেশই কিন্তু ডিরেক্টলি আমেরিকাকে সাপোর্ট করে নাই ইরান যুদ্ধে। তো এই সিচুয়েশনে আমেরিকার পক্ষে একা ইসরায়েলকে নিয়ে ইরানের মধ্যে আবার যুদ্ধ করা, এটা টোটালি ইম্পসিবল। এটা আর আমেরিকা সাহস করবে না। এখন যেটা আমেরিকা চাচ্ছে যে ইরান একটু নতজানু হয়ে তাদের মধ্যে একটা চুক্তিতে আসুক, কিন্তু ইরান আসলে ডিরেক্টলি কোনো চুক্তিতে এই মুহূর্তে আসতে চাচ্ছে না। সরি, আমার একটু
তো এই সিচুয়েশনটাকে আমরা যদি চিন্তা করি, নেক্সট টাইম একটা যুদ্ধ কন্টিনিউ করা এবং আমেরিকার আপনার পক্ষে আসলে সম্ভব আমেরিকার হবে বলে পেট্রো মনে হচ্ছে না। ডলারের উপরে পেট্রো ইয়েন, চীন যে আপনার ইরান যে পেট্রো ইয়েনের ইয়নটা এখানে পেট্রো ডলার তেলের বাজারের মধ্যপ্রাচ্যে বাজারে পেট্রো ইয়েনটাকে ইনভলভ করেছে, এখান থেকে ডলারের যে তেলের যে বাজারটা আছে বাজারের উপর একটা প্রভাব নিয়ন্ত্রণ পড়ে গেছে অলরেডি। চীনের অবস্থান কি শক্তিশালী হচ্ছে এখানে, চীন রাশিয়ার? সাচি ভাই, আজিজ রহমান স্যার, এটাকে বলতে গেলে একটু বলতে হয় যেটা যে আমরা দেখি ব্রিক্সটা গঠন হয়েছে কিন্তু আসলে ডলারের একটা রাইভাল হিসাবে, এবং বর্তমান বিশ্বে আমরা দেখি যে 60-এর দশকে পাউন্ড এবং ডলারের কিন্তু একটা কম্পিটিশন ছিল আর কি। তো আলটিমেটলি সেখানে পাউন্ডটা ডিক্লাইন করে, যেহেতু ব্রিটেন আর সুপার পাওয়ার হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। সেম সিচুয়েশন কিন্তু এখন আমেরিকা কিন্তু ডিক্লাইনিং পজিশন, এখন চায়না রাইজিং, এবং যেহেতু ওয়ার্ল্ডের ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস চীনকে বলা হয়, এবং শুধু তাই না, মিডল ইস্টের ডলারটাকে যদি এখানে ডিক্লাইন করে দেওয়া যায় এবং এটাকে যদি চীনে ওয়ানকে দিয়ে যদি মোটামুটি ট্রানজ্যাকশনটা কমপ্লিট করা যায়, তাহলে কিন্তু ডলার ডিক্লাইন করবে। এবং অলরেডি সৌদি আরব এবং ইরান তারা কিন্তু মোটামুটি সম্মত হয়েছে যে পেট্রো ডলার থেকে যে পেট্রো ওয়ানে ট্রানজ্যাকশনে যাওয়ার। শুধু এখানে আরব আমিরাতের একটা ধারণা আছে, যদিও সে ওপেক থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু তার পাওয়ারটা আসলে এদের মতো অত বড় পাওয়ার না মিডল ইস্টে। তো আমরা আলটিমেটলি ইভেন রাশিয়াও পর্যন্ত কিন্তু আসলে চাইনিজ ইয়নে কিন্তু লেনদেন শুরু করেছে। তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমেরিকার যে পজিশনটা ডিক্লাইন করতেছে ইন টার্মস অফ ইকোনমি অ্যান্ড মিলিটারি, দুইটা সাইড থেকে। তো এই মুহূর্তে আমেরিকা তার যে সুপার পাওয়ারটা ধরে রাখার জন্য সে কিছু মিলিটারি হার্ডওয়্যার ইউজ করতেছে। বিশেষ করে আপনি দেখেছেন যে হরমুজ না, ইতোমধ্যে মালাক্কা প্রণালী নিয়েও কিন্তু কথা হচ্ছে, কারণ চীনের র মেটেরিয়ালস গুলা কিন্তু ম্যাক্সিমাম এবং বিশ্ব বাণিজ্যের প্রায় 35% কিন্তু মালাক্কা প্রণালী দিয়ে হয়, যেটা বাংলাদেশের খুব কাছাকাছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশে, এবং এটা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার একটা দ্বীপ, মাত্র 4 কিলোমিটারের মতো প্রশস্ত একটা জায়গা। এটা দিয়ে কিন্তু বিশ্বের প্রায় 35% র মেটেরিয়ালস, এটাও কিন্তু ব্লক করে দেওয়ার চিন্তা ভাবনা আমেরিকার আছে, কারণ আমেরিকা যেহেতু চীনকে হুমকি মনে করতেছে, এবং মিডল ইস্টের তেল যেহেতু হরমুজ প্রণালীর মধ্যে অলরেডি ব্লকেট কিন্তু তৈরি করে রেখেছে আমেরিকা। এটা নিয়ে ইরানের সঙ্গে অলরেডি পাকিস্তানের মাধ্যমে একটা নেগোসিয়েশনে আসার চেষ্টা করতেছে, কিন্তু এখানে আমেরিকা এবং ইরানের তাদের অবজেক্টিভ দুইটা ডিফারেন্ট, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত কোনো তারা কন্ট্যাক্টে আসতে পারেনি। তবে আলটিমেটলি আমেরিকা নতুন করে যুদ্ধ শুরু করতে পারবে না, এটা মোটামুটি 90% বলা যায়, কারণ তার সেই ক্যাপাসিটি অলরেডি সে 60% ডিস্ট্রয় হয়ে গিয়েছে, যার কারণে আর 40% নিয়ে সে যুদ্ধ করতে পারবে না। আর এখানে তার আরো চিন্তা আছে, যদি এখানে আমেরিকা তার ক্যাপাসিটি পুরোটাই শেষ করে ফেলে, তাহলে চীন তাইওয়ানে হামলা করতে পারে, পসিবিলিটি আছে। সেখানে কিন্তু আমেরিকা কোনো ধরনের সাপোর্ট দিতে পারবে না। অলরেডি দক্ষিণ কোরিয়া থেকে তার যে থার্ড মিসাইল সিস্টেম, সেটা কিন্তু সে শিফট করেছে মিডল ইস্টে, এবং ওইখানে কিন্তু ভালনারেবল অবস্থা আছে দক্ষিণ কোরিয়া। ধন্যবাদ, কৃতজ্ঞতা ডক্টর আজিজ রহমান স্যার, গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য উপস্থাপন করার জন্য। মে দিবস এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ভারত পরিস্থিতি নিয়ে আমি আমরা এতক্ষণ 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রদায়িক শ্রমিক অধিকার, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি এবং মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলছি এতক্ষণ ধরে। এবং আপনি নুর ইসলাম নুরু, আপনি কি আমাদের সঙ্গে আছেন জনাব নুর ইসলাম নুরু? জি। আচ্ছা, আপনি তো উত্তরবঙ্গে অবস্থান করেন, কলকাতায় নির্বাচন হলো 4 তারিখে রেজাল্ট হবে, কিন্তু বিজেপি কলকাতার দুর্গ দখল করার জন্য 35 লক্ষ মুসলিম হিন্দু ভোটারদের মাইনাস করছেন। মমতা সেখানে চেক করে 10 লাখ ভোটার সেভ করছেন, 10 থেকে 12 লাখ। পশ্চিমবঙ্গে মুসলিম হিন্দু সম্প্রীতি সমাজটা মমতা ধরে রাখছেন, যেটা আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে নাই। বিজেপি এটা দখল করার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ এবার জবাব দিয়েছে, 93% ভোটে কাস্টিং হয়েছে। মমতা আবারও তার অবস্থানে থাকতে পারছেন। মমতা সরকার থাকলে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর জন্য কি তাদের সীমান্তবর্তী জেলাগুলোর জন্য তাদের উপরে ভারত সীমান্তর ওপারের ভারতের বিএসএফ এর যে প্রভাব, পাশাপাশি পশ্চিমবঙ্গের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কের জায়গাটা স্থিতিশীল অবস্থায় থাকে। মমতা সরকার থাকলে কি আমাদের জন্য সুবিধা, একটা অনুকূল পরিবেশ থাকে? আর যদি বিজেপি এখানে আসে, তাহলে তো লক্ষ লক্ষ বাঙালিদেরকে এখন হটাই দিতে চাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন রাজনীতির একজন কর্মী হিসাবে, উত্তরবঙ্গের মানুষ হিসাবে?
নুরুল ইসলাম নুরু, আপনার ধন্যবাদ। অবজারভেশন কি বলুন 2-3 মিনিট। মমতা ব্যানার্জি বাংলাদেশের জন্য লাভজনক হোক না হোক সম্পর্কের ক্ষেত্রে, তিস্তার পানির ক্ষেত্রে, বিভিন্ন ইস্যুর, রাষ্ট্রীয় ইস্যুর ব্যাপারে, বাংলাদেশ ইন্ডিয়ার স্বার্থের ব্যাপারে তার আপত্তির কারণে বাংলাদেশ যদি লাভবান না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি এটি বজায় থাকবে। মমতা ব্যানার্জি যদি কলকাতায় প্রাদেশিক গভর্নমেন্টের রাষ্ট্র ক্ষমতায় থাকে, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারবে। আমরা চাই, আমরা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা চাই এরকম একটি মুক্ত মনা অসাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় থাক, অসাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক। তাহলে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সবার জন্যই একটা মঙ্গলজনক বিষয়। তা না হলে বিজেপি আসলে তার ইফেক্ট আমাদের বাংলাদেশে পড়বে। আমাদের এই বৈচিত্র্যময় বাংলাদেশে এই দুর্গা উৎসব, অন্যান্য ধর্মীয় উৎসব, লালন উৎসব, এই বিজেপিরা ক্ষমতায় আসলে ওই পারের ইফেক্ট, গত 2001 সালে, আপনার 94 সালে দেখছেন বাবরি মসজিদ আক্রান্ত হওয়ার কারণে তার ইফেক্ট বাংলাদেশেও পড়েছিল। আমরা চাই না এরকম একটি উগ্র মৌলবাদী শক্তি এই আমাদের সীমান্ত লগ্ন প্রদেশে ক্ষমতায় আসুক, তার প্রভাব আমাদের এই দেশে পড়ুক, আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক, এটা আমরা কখনোই চাই না। সাচি ভাই। জি, আপনাকে ধন্যবাদ নুরুল ইসলাম নুরু।